সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তর অনুষ্ঠানে। সঙ্গে আছেন মাহবুব হোসেন। মাহবুব হোসেন একটা নাম নয়, দীর্ঘ অভিজ্ঞতায় পরিশীলিত একজন মানুষ, কবি, ঔপন্যাসিক, সম্পাদক এবং পৃথিবীর আরও অনেক দেশ ভ্রমণ করেছেন এবং বিপুল অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আজকে মাহবুবের সঙ্গে সময় কাটাবো প্রশ্নোত্তর অনুষ্ঠানে। মাহবুব ভাই, স্বাগত জানাই। কেমন আছেন আপনি? ভালো। দীর্ঘ অভিজ্ঞতা আপনার, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আজ একটা সময় পেরিয়ে সেই মুক্তিযুদ্ধের নানা রকমের প্রশ্ন উঠছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেই প্রশ্নগুলো কিভাবে দেখেন? আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক এ কথা বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ আমি ডাইরেক্ট মুক্তিযোদ্ধা, ফিল্ডের মুক্তিযুদ্ধ, যাদেরকে বলে এফ ফ্রিডম ফাইটার। তো আমার কবিতা পড়লেও বোঝা যাবে যে আমার কবিতার ভিতরে কতভাবে আমি মুক্তিযুদ্ধের উপাদানকে, উপকরণকে ব্যবহার করেছি। লোকজ জীবনের কত অনুষঙ্গ আমার কবিতার ভিতরে আছে। আমাদের যে সম্পদ, আমাদের যে ঐতিহ্য, তা কতভাবে আমি ব্যবহার করেছি আমার কবিতায়। তো এর ভিতর দিয়ে কিন্তু মুক্তিযুদ্ধ উঠে এসছে, মানুষের জীবন উঠে এসছে, মানুষের সংগ্রাম উঠে এসছে। মানুষ কত কষ্টে জীবন যাপন করে, কিভাবে তার ঐতিহ্যকে নির্মাণ করে, সেগুলো কিন্তু আমার কবিতার ভিতর দিয়ে উঠে এসেছে, আমার উপন্যাসে উঠে এসেছে, আমার গদ্য রচনায়, যেটা মুক্ত গদ্যে আমি যে প্রবন্ধগুলো লিখেছি সেগুলো উঠেছে, আরও যে নির্মাণগুলো আছে সেগুলোর ভিতরে উঠে এসেছে। এবং আমি লক্ষ্য করেছি যে আমাদের কবিদের ভিতরে কিন্তু এই বোধ চমৎকার, বিশেষ করে মুক্তিযুদ্ধের উপরে তাদের যে কাজ, চমৎকার কাজ আছে, কিন্তু সেগুলো এক্সপ্লোর করা হয়নি। কেন আমরা বুঝি না। আমাদের স্বাধীনতা যুদ্ধ এমন এক ঘটনা যা এই দেশের জাতিসত্তার নির্মাতা হিসাবে যাকে আমরা বর্ণনা করতে চাই, এবং অনেকেই তাই মনে করেন, কিন্তু তারপরেও জটিলতা কাটে না। কেন কাটে না? সেটাই হলো বড় প্রশ্ন। কেন কাটে না? মানুষ যেমন স্বার্থবাদী, ব্যক্তিগত স্বার্থবাদী, তেমনি গোষ্ঠীবাদী স্বার্থবাদী, এবং সেই রকম রাষ্ট্রবাদীও স্বার্থবাদী। স্বার্থ তার মূল কেন্দ্রীয় চরিত্র। আমরা এই স্বার্থকে পরিহার করে নিঃস্বার্থভাবে কোনো কাজ করতে পারি না। তার কারণ হলো সমাজ এবং সমাজ প্রগতির যে ধারা, সেই ধারায় মানুষ ব্যক্তিকেন্দ্রিকের পাশাপাশি গোষ্ঠী কেন্দ্রিক এবং সমাজকেন্দ্রিক চৈতন্য দ্বারা শাসিত, পরিশীলিত। কারণ সে তার যুক্তিগুলোকে নির্মাণ করে তার সমাজ থেকে, তার সংসার থেকে, তার পারিপার্শ্বিক জীবন থেকে। ফলে সে ওই পারিপার্শ্বিক জীবনকে সে সরাতে পারে না। সবই ঠিক আছে, কিন্তু যেটা বিষয় সেটি হচ্ছে, পৃথিবীর কোনো দেশ কি আছে যে দেশটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার অর্জন করেছে, সেই স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির এক ধরনের আদান প্রদান থাকবে? এটি কি হওয়া উচিত ছিল এই 55 বছর পার হয়ে যাওয়ার পরও? না, এটা দুর্ভাগ্যজনক। যেভাবেই হোক, যে স্বাধীনতার বিরুদ্ধ শক্তি যারা ছিল তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এবং তারা আবার এখন মাথাচাড়া দিয়ে উঠে। না, ক্ষমা করে দিয়েছে, এখানে কিন্তু কিছু প্রশ্ন আছে। গড়ে ক্ষমা করা হয় নাই। হ্যাঁ, কিছু 93 জনকে, 93 যে কথাটা হয়েছিল যে যারা ধর্ষণ করেছে, যারা হত্যা করেছে, তাদেরকে ক্ষমা করা হয় নাই। না, কখনোই করা হওয়া উচিত না, হয় নাই। কিন্তু গড়ে এটা বলা হচ্ছে ক্ষমা করে দেওয়া হয়েছে, এটা রাজনৈতিক জায়গা থেকে, এবং সেটা অনেক সচেতন মানুষও বলেন। কিন্তু যে কোনোভাবেই হোক, তারা যেভাবে এখন, যারা দেশটা চায় নাই, যারা দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারা এখন রাজনীতি করছে। এটি তাহলে 30 লক্ষ মানুষের যে আত্মদান, 2 লক্ষ নারীর যে আর্তনাদ, বৃথা হয়ে গেল না? আমি তো মনে করি সেটাই অবশ্যই বৃথা হয়ে গেল। যদি দেখা যায় যে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী যারা ছিল তারা আজ সমাজে প্রতিষ্ঠিত, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সব দিক থেকে তারা প্রতিষ্ঠিত। কি করে হলো, সেই ব্যাখ্যা যদি আমরা যাই, তাহলে আমাদের ভিতরে তিক্ততা বাড়বে। আরও স্বার্থ কেন্দ্রিক যে রাজনীতি, তার মধ্যে কলুষতা বাড়বে। আমরা সমস্ত কলুষতাকে দূর করতে চাই। আমরা মনে করি যেহেতু আমাদের এই ফল্ট হয়ে গেছে, সেটা গোড়াতেই যেহেতু এটাকে করা যায়নি, সমাধান করা যায়নি, ফলে
এটা রাখতে হবে মানে চলেছে আর কি। এখন এদেরকে কি করে আপনি মানে করবেন, রুট আউট করতে পারবো না, কারণ তারাও বাংলাদেশি জাতীয়তাবাদ বা বাংলাদেশি বাঙালি, বাংলাদেশের অধিবাসী এবং নাগরিক, তাদের তো ওইভাবে তো রুট আউট করা যায় না। আমার কি এরকম কি করা যায় বা চিহ্নিত করা যায় কিনা বা বোঝানো যায় কিনা বা সচেতন করা যায় কিনা জনগণকে? এবং এরা একটা ধর্মকে ব্যবহার করে, দেশের মানুষ খুব সাধারণ এবং খুব ধর্মকে পছন্দ করে, সেই ধর্মের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাকে ব্যবহার করে কিন্তু তারা এইভাবে ছড়িয়ে পড়েছে। মূলত সেটাই হলো বড় সমস্যা হলো যে আমরা মুসলমান, এতে তারাও মুসলমান, আরাম মুসলিম, তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, এতে তাদের সঙ্গে আমাদের বিরোধ কী? কিন্তু চিন্তাগত ক্ষেত্রে আমাদের বিরোধ আছে। আমাদের স্বাধীনতার প্রশ্নে আমাদের যে চিন্তা, তাদের চিন্তা ছিল ঠিক উল্টো পথের। তো এটাকে তো আমরা করতে পারি না। এখন অনেকেই বলতে চায় যে তারা কি বলে ক্ষমা প্রার্থনা করেছে, ক্ষমা চেয়েছে। আমি বললাম যে আমি তো কখনো শুনিনি, আমি কখনো শুনি না। অ্যাজ এ মুক্তিযোদ্ধা হিসাবে আমি তো দেখি না যে তারা ক্ষমা চেয়েছে বা শুনেছে। আচ্ছা, আর একটা ক্ষমা, 30 লক্ষ মানুষ হত্যার ব্যাপারটাকে শুধু ক্ষমায় শেষ হয়ে যাবে? না, তা কিছু হয় না। কিন্তু পৃথিবীতে এগিয়ে যেতে হলে পারা কিছু ক্ষমা, কিছু ভালোবাসা, মুক্ত স্বাধীন থাকার শর্তে আমরা এটা করতেই পারি। এটা এক ধরনের যুক্তি। আর আমাদের নবীজি ক্ষমাকেই প্রাধান্য দিয়েছেন সবচেয়ে বেশি। কিন্তু যাকে আমি ক্ষমা করব বা আমরা ক্ষমা করব, এই দেশ ক্ষমা করবে, তার তো সেই যোগ্যতাটা অর্জন করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে এবং অনুতাপ করতে হবে। ভুল করেছে, ভুল স্বীকার করতে হবে। ভুল স্বীকার না করলে পরে ক্ষমার কোনো মূল্য নেই। সেটা হচ্ছে মূল পয়েন্ট। মাহবুব ভাই কবিতার সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিলেন? যুদ্ধের পরপরই না ছাত্র জীবনী? ঠিক যুদ্ধের পরপরই নেই, যুদ্ধের আগে থেকেই কবিতার সঙ্গে যুক্ত ছিলাম। আমি যতদূর মনে পড়ে যে আপনি যুদ্ধের ময়দানে কবিতা লিখেছেন। হ্যাঁ, লিখেছি, খুব কম, কিন্তু দুই একটা কবিতা লিখেছেন। বরং এটা বেড়েছে অনেক বেশি। আপনি তো জানেন যে আমার বড় ভাই ডক্টর মাহবুব সাদিক নিজেও কবি, 60 দশকের কবি এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি। তো ওনার তো একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ছিল, সেটাকে কেন্দ্র করেও হতে পারে। আর যেহেতু আমার জীবনের স্বপ্ন হলো পড়ব, জ্ঞান অর্জন করব এবং জ্ঞান বিতরণ করব, কিন্তু জ্ঞান বিতরণের স্থানটা আমি পাইনি, কারণ এটা আমার নিজের ভুলের কারণে। যে আমি যখন অনেক ভালো রেজাল্ট করতে পারতাম তখন আমি পড়াশোনাটা তেমনভাবে করিনি। কিন্তু একবারে খারাপ করেছি তা না, পরবর্তী পর্যায়ে তো আমি ওই যে পিএইচডি করেছি, আমার ভালো রেজাল্ট না হলে তো এটা সম্ভব ছিল না। আপনার পিএইচডির বিষয় কি? বাংলাদেশের কবিতায় লোকজ উপাদানের ব্যবহার। এই যে লোকজ শব্দটা, বিষয়টা আপনার ভেতরে খুব প্রথিত আছে। আপনার কবিতার ভেতরে আমাদের গ্রামীণ এবং শাশ্বত জীবনবোধের যে লোকজ উপাদান তীব্রভাবে কাজ করে। কারণ হলো আপনার শেকড় কোথায়, ওখানেই আপনাকে বুঝতে হবে যে আমার শেকড় হলো গ্রামীণ সভ্যতার ভেতরে, যে সভ্যতা টিকে আছে হাজার হাজার বছর ধরে। বুঝতে হবে যে ওই সভ্যতার কাছে এই যে চাকচিক্যময় দালান কোঠাময় যে সভ্যতা, সাজানো গোছানো যান্ত্রিক সভ্যতা, এই সভ্যতা কিছুই না। আমি এটাকে মনে করি যে ওই গ্রামীণ সভ্যতা বা লোক সভ্যতার ভিতরে একটি একটা কি বলে এটাকে ফোড়া আছে না, বিষ ফোড়ার মতো। আজকে যে বাংলাদেশের অথবা এই ঢাকা মহানগরীর বসবাসের যে জায়গা, এটা কিন্তু খুব উপযোগী জায়গা না, মানুষের জন্য উপযোগী নয়, তাই না? আমরা এটা ভাবছি বা দেখছি বা আমরা উপলব্ধি করতে পারছি। যেমন আপনার শব্দ দূষণ, যেমন বায়ু দূষণ, এবং মারাত্মকভাবে পার্টিকেলসগুলো কীভাবে আমরা প্রতিদিন শ্বাস প্রশ্বাসের ভেতর দিয়ে নিচ্ছি, এবং আমাদের হৃদয়কে বলে, যেটাকে এগুলো কিন্তু আমাদের কলাপস করে যাবে। এবং আমাদের আয়ু যদি আল্লাহ বহুদিন মানে কী বলে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের আয়ু কিন্তু কমে যাচ্ছে, তাই না? তো এগুলো আলোচনা ভিন্ন দিকে চলে যায়। সাহিত্যের যে মূল কাজ হলো একটি জাতিকে তার আর্থসামাজিক রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, তার ভিতরে যে নিজস্ব যে দর্শন,
সেটাকে তুলে আনা। তুলে আনতে হবে। সেটা সেই দর্শনটা কি, সেই দর্শনটা হলো আমাদের বৃহত্তর জীবনের যে দর্শন, যে জীবন আমরা যাপন করেছি, আমাদের পূর্বপুরুষরা যাপন করেছে এবং যাপন করে যে ঐতিহ্যের স্মারকগুলো নির্মাণ করেছে, সেই স্মারকগুলোকে আমরা যাতে ব্যবহার করতে পারি। ব্যবহার না করলে পরে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আমরা আজকে কেন বিচ্ছিন্ন, অনেকটাই কিন্তু বিচ্ছিন্ন, গ্রাম থেকে অনেকটাই বিচ্ছিন্ন। গ্রাম পশ্চাৎপদ, গ্রাম অমুকটা, গ্রাম তমুকটা, এইসব কথা বলে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে গ্রামের শেকড়ে যদি না থাকতো তাহলে আমরা এত বড় হয়ে উঠতে পারতাম না। গ্রাম হলো বটবৃক্ষ, শেকড়, আর আমরা হলো পাতা, এইরকম অবস্থা। আর কেন হলো এই চিন্তাগুলো, কেন হলো সে ব্যাপারে আমার কিছুটা ভাবনা আছে, আমি আপনাকে বলি। আমি একটা সাহিত্য পত্রিকা সম্পাদন করে, ওর নাম হলো অনন্য। অনন্য। এর মৌলিক দৃষ্টিভঙ্গি হলো উত্তর আধুনিকতা এবং উত্তর ঔপনিবেশিকতা। কেন উত্তর ঔপনিবেশিকতা? আমরা তো স্বাধীন, উপনিবেশ তো এখন নাই। তাহলে কেন আমি এই লাইনগুলো নিলাম? একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আমরা স্বাধীন, উত্তরাধীন, কিন্তু আমাদের মনোজগত এক ধরনের মানে দাসত্ব আছে। সেই কথাটাই আমরা বলছি। কালচারাল হেগেমনি নামে যে একটি কথা আছে, যেটা সাংস্কৃতিক আধিপত্যবাদ, যেটা পশ্চিমারা আমাদের শিখিয়েছে, পড়িয়েছে, আমাদের অন্তরে দখল করেছে, আমাদের মগজ দখল করেছে। এই দখলি সত্যের গুণে আমরা আমাদের বাংলা ভুলে যাচ্ছি, আমাদের ইংরেজিকেই প্রাধান্য দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ এটা মনে করি যে এইটা হলো, ওইটা শিখতে পারলে আমি এগিয়ে যেতে পারবো বা আমি ভালো থাকবো। আমরা উন্নত জীবনের দিকে যাব। উন্নতকে পশ্চিমেরা উন্নত, পশ্চিমের বলতে আমি বোঝাচ্ছি ইউরোপ এবং আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই পশ্চিমা সভ্যতার যে গুণ, সে গুণ হলো যে ভুলিয়ে দাও ওদের ভাষা, ভুলে দাও ওদের ঐতিহ্য, ভুলে দাও ওদের কালচারাল সমস্ত কিছু। যা এরা যখন আমেরিকা দখল করে, এবং আমেরিকা দখল করে মানুষ কেটে মেরে সমস্ত কিছু দিয়ে তাদেরকে হত্যা করে একবারে রেড ইন্ডিয়ান এবং আরও বহু গোষ্ঠী আছে, 27টা উপজাতি আছে, তাদের কেটে টেটে একবারে প্রান্তিক জীবনে নিয়ে গেছে এবং ওদের সমস্ত সম্পদ লুট করে নিয়ে গেছে। এবং ওই লুটের টাকায় ইউরোপ গঠিত হয়েছে এবং শিল্প বিপ্লব করেছে। এবং ভারত মহাদেশ ছিল হলো তাদের শিল্প কারখানার কাঁচামাল মানে সরবরাহের ক্ষেত্র। এই জন্য নীল চাষ হয়েছে এইখানে সমস্ত আমাদের যে মসলিন, এদের শিল্পীদের কেটে, তাদের আঙুলগুলি কেটে দিয়েছে যাতে ওরা মসলিন আর তৈরি করতে না পারে। সেখানে কি বলে কলের তৈরি যে কাপড়, সেটা এখানে বিক্রি করেছে। এভাবেই তারা আরও বহুভাবে তারা সম্পদ লুটে নিয়েছে এবং শিখিয়েছে। সবচেয়ে বড় শাসন যেটা, শাসক যখন দেখলো যে তাদের এইখান থেকে লুট করে নেওয়ার আর কিছু নেই, তখন স্বাধীনতা দেওয়ার জন্য তারা বাধ্য হলো না। এটা মনে করি আমরা বাধ্য হয়, কিন্তু আমাদের আন্দোলন তো বহু আগেই, 1920 সনেই তো হতে পারতো, তাই না? তা হয়নি কেন? এটা 47 সন পর্যন্ত হলো কেন, প্রলম্বিত হলো কেন? কারণ হলো যে এর ভিতরে যতটুকু নেওয়ার ছিল, আর ভাবছে যে কীভাবে এদের মগজকে দখল করা যায়। এর ভিতরে ইয়াং বেঙ্গল তৈরি করলো, নানা রকমভাবে শিক্ষায় প্রশিক্ষিত করলো এবং তাদেরকে বোঝালো যে পশ্চিমে একমাত্র আদর্শ হওয়া উচিত, কারণ পশ্চিম হলো উন্নত। এবং তোমরা আমাদের দিকে তাকাও, আমাদের শিক্ষা গ্রহণ করো, আমাদের পদ্ধতি গ্রহণ করো, আমাদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে বিষয় আশয়গুলো আছে সেটাকে অনুসরণ করো, শ্রেষ্ঠ বলে মেনে নাও। এবং আমরা মেনে নিই। কারণ হলো যে আমরা তো যেহেতু আমাদের আর কিছু করার ছিল না, আমাদের সম্পদ গেছে, সমস্ত কিছু গেছে, আমাদের কিছু করার ছিল না, আমরা এই জন্যে আমাদের মাথাগুলোকে বিক্রি করে দিয়েছি। মাথা বিক্রি করার একটা অর্থ হলো যে ইংরেজদের সঙ্গে চাকরি করেছে এবং তারা যা বুঝিয়েছে সেটাই আমরা গ্রামের মানুষকে শিখিয়েছে
এবং গ্রামের মানুষ বা সহজ সরল মানুষরা তারা সে বিশ্বাস করেছে এবং তারা ভাবছে যে না, এই শিক্ষা আমাদের যাওয়া উচিত, নাহলে আমরা প্রগতির যে মহাসড়ক নির্মাণ করেছে ইউরোপ, সেই মহাসড়কে আমরা পিছিয়ে পড়ব। সেটি কি এখন আমরা ধারণ করছি? আমাদের মগজ যেহেতু দখল হয়েছে, আমি একটা উদাহরণ দিই তাহলে এটা ভালোভাবে বুঝবেন। সেটি হলো, আমরা বাংলার সন কেন ব্যবহার করি না? ইংরেজি সঙ্গটা ব্যবহার করলে পৃথিবীর সঙ্গে একটা সংযোগ তৈরি হবে, প্রগতির সঙ্গে সংযোগ। কিন্তু পৃথিবীর যারা ইংরেজি জাপান তো ব্যবহার করে না, জাপান করে না, চীন করে না, কোরিয়া করে না, জার্মান করে না, ফ্রান্স করে না, এরা করে না। তারা নিজের ভাষা করে এবং তারপরে সেকেন্ড লাইন হিসাবে তারা ইংরেজিটি ব্যবহার করে, যাতে কমিউনিকেশনের যে সমস্যা সেটা দূর হয়। কিন্তু আমরা তো প্রথমে ইংরেজিটা ব্যবহার করি এবং বাংলা মাসটা পরে দ্বিতীয় হিসেবে ব্যবহার তাও করি না। আমরা দ্বিতীয় হিসেবে বাংলা সন তারিখ ব্যবহার করি না, খুবই রেয়ার। সরকারি নথিপত্রে থাকে, কিন্তু সেটা কেউ কেয়ার করে না। বাংলার সনের যদি ব্যবহার না করতাম, করি না বলে আমাদের এই সমস্যা। আমাদের বুঝতে হবে যে ইংরেজি বা ব্রিটিশদের দেওয়া যে কালচারাল যে বিষয় আশয়গুলো, সেগুলো আমাদের মগজকে দখল করে নিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা টোটাল এই যে কারিকুলাম সব ইউরোপিয়ান প্যাটার্নে তৈরি করা। কারা তৈরি করেছে? আমাদের পণ্ডিত মহল। আমাদের পণ্ডিত মহল কারা? যারা ইউরোপীয় দর্শনে, সাহিত্যে যারা সুশিক্ষিত, যাদেরকে আমরা প্রগতিবাদী এবং যাদেরকে আমি সালাম দিই, আপনি সালাম দেন, অথবা জনগণ মনে করে যে তারা সুশিক্ষিত, তারাই প্রগতির ধারক এবং বাহক। অতএব তাদের পথে যেতে হবে আমাদের। এই যে মগজ দখল করছে, আমরা তো বুঝতে পারছি আপনি যেভাবে বলছেন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, কলেজের শিক্ষকেরা তারা তো দর্শন পড়াচ্ছে। দেখুন আমাদের দৃষ্টিভঙ্গিটা কি, আজ পর্যন্ত কিন্তু কোনো দর্শন, এই সয়েলের, এই মাটির, এই মানুষের কোনো দর্শন কিন্তু কোনো শিক্ষক দিতে পারে নাই, বা কোনো দর্শনের যে সংজ্ঞা দিচ্ছে না। সে ওই চর্বিত চর্বণ করে পাশ্চাত্যের দর্শনই পড়াচ্ছে, এক ক্লাসে পড়াই যাচ্ছে, ভাবছে না। এই যে ভাবছে না, এটা তো দায়িত্ব আমাদের। এই মানুষগুলো ভাবছে না কেন? নতুন করে কেন এই দর্শনটা উপস্থাপন করছে না? মূল কারণ হলো যে যদি ভাবতে হয়, জানতে হয়, শিখতে হয়, তাহলে পড়াশোনা করতে হবে, গবেষণা করতে হবে, পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের পক্ষে আমাদের এই শিক্ষিত সমাজ নাই। তারা সবসময়ই চায় হলো হাতে তুলে দিবে একজন, সে তাহলে সাইন করে দিবে, সে বড় একজন হয়ে যাবে। এই যে ধ্যান, এই যে ধারণা, এটাই আমাদের পতনের মূল কারণ। আমাদের মগজ যে দখল হয়ে গেছে, এইটাও অনেকেই বোঝেন না। এই যে MA পাস করলে যে শিক্ষিত হওয়া যায়, এটার কোনো মানে নেই, না, এটা কোনো ঠিক না, এটা কখনোই ঠিক না। যে মাহবুব ভাই, আপনার যে পত্রিকাটা বলছিলেন যে উপনিবেশ বিরোধী আপনার এই পত্রিকাটার মধ্যে আপনি কিভাবে পাঠকদের ধারণ করছেন? কতটা সংখ্যা বেরিয়েছে? এর মধ্যে 4টে সংখ্যা বেরিয়েছে। উপনিবেশায়ন, এই দৃষ্টিভঙ্গিটা আমি ছুড়ে দিয়েছি আমাদের পাঠক সমাজের কাছে, যে উপনিবেশায়ন কি, উপনিবেশ কি এবং উপনিবেশায়ন কি। এই ধারণাটা যদি তারা বুঝতে পারে, জানতে পারে, তাহলে তারা আস্তে আস্তে এর ব্যারিয়ার থেকে, এর থেকে, বাধা থেকে বা এর বন্ধন থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে, এটা বন্ধনটা কেটে দেবে। এই হচ্ছে শুধু দর্শক, মাহবুব হোসেন সম্পাদিত অনন্য যে পত্রিকার বিষয় হচ্ছে উত্তর আধুনিক এবং উত্তর উপনিবেশিক চিন্তার কাগজ। এটার মধ্য দিয়ে আপনি চাইছেন যে আমাদের মগজের ভেতরে যে সাম্রাজ্যবাদ ঢুকে আছে, সেই সাম্রাজ্যবাদ মুক্ত এই মাটি এবং মানুষের একটি বাংলাদেশ তৈরি করতে, শিল্প এবং সাংস্কৃতিক জায়গা থেকে, তাই তো? এই পত্রিকা 4টে সংখ্যা বের করেছে, যেহেতু নিজের পকেটের টাকা খরচ করে বের করতে হয়। হ্যাঁ, এর বেশি যেতে পারিনি এখনো। তো কেন আমরা করেছি, এটাতে আমি বলেছি যে কেন এই পত্রিকা আমি বের করেছি। এখন এই পত্রিকা এক সময় মানুষকে মনে করতেই হবে যে কেন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে মাহবুব হোসেন এই কাজটা করেছে। কারণ তার দৃষ্টিভঙ্গিটা প্রতিফলিত আছে এখানে। হ্যাঁ, এখন আমরা জিন্স প্যান্ট পরেছি, শার্ট পরেছি, এটা তো আমাদের পোশাকটা। আমাদের পোশাক হলো ফতুয়া এবং পাঞ্জাবি,
লুঙ্গি অথবা পায়জামা, তাই না? এটাই তো আমাদের মৌলিক যে অথবা ফতোয়া আজ থেকে মানে ডেভেলপ করে পাঞ্জাবিতে পরিণত হয়েছে। কিন্তু শার্ট এবং প্যান্ট এটা তো ইউরোপিয়ান। এখন আমরা নির্বিঘ্নে এবং এটা ভাবতেও শিখি নাই যে এইটা পড়লে পরে আমাকে কেউ ওদের অনুসারী মনে করবে। কিন্তু এটাই অনুসারী মনে করবে যে ওরা যা করে আমরা সেটা বহন করি। আজকে দেখেন, আজকে আমাদের রাজনীতিকদের ভিতরে অনেকেই মানে স্যুট পরেন। কেন পরেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো স্যুটও পরছেন না, কিছুই না, সাদা শার্ট এবং প্যান্ট পরছেন। তো অসুবিধাটা কোথায়? খুব সাধারণ পোশাক, মানে অলৌকিক কিছু নয়, বা পোশাকের মধ্য দিয়ে যে শেখ সাদির যে পোশাকের একটা গল্প ছিল, তাই না? সেই জায়গা থেকে বের হয়ে সাধারণ মানুষের সাধারণ হয়ে যাওয়ার যে আনন্দ, সেটা প্রধানমন্ত্রী সাধারণ হওয়ার আনন্দ না, এটা হলো তার ভূমিকে উনি নির্মাণ করবেন এইভাবে যে দেখো আমি যেরকম সাধারণ মানুষও এই আমার মতোই সাধারণ মানুষ, বা তারাও আমার মতোই। এই যে ইন্টারেক্টিভলি সে বহন করছে তার জাতিসত্তার সমস্ত চৈতন্যকে, এটা আমাদের বোঝা উচিত। আমাদের মন্ত্রীদের উচিত যে ওই স্যুটমুট বাদ দিয়ে সাধারণ শার্ট প্যান্টটাই করা। আমাদের দেশটা হলো গরমের দেশ, এখানে তো শীত নেই, এত কেন আমরা স্যুট করতে যাব? ইন্টারকন্টিনেন্টালে মানে যেহেতু প্রোগ্রাম, এত সেখানে ঠান্ডা হবে, এত আমাকে যেতে হবে। প্রধানমন্ত্রীও তো ওখানে যান, তাহলে তার তো ঠান্ডা লাগে না। কেন লাগে না? এটা হলো মনস্তাত্ত্বিকভাবে সে বাংলাদেশি জাতীয়তাবাদের মানে ধারক এবং বাহক, সে বহন করছে জাতিসত্তার সেই নির্মাণকে, যে নির্মাণের প্রতি তিনি সবসময় নিবেদিত অনুগত, এবং ভবিষ্যতেও তিনি সেটাকেই মানে বহন করবেন বলে আমি ধারণা করি। মাহবুব ভাই, একসময় আপনি একটা গল্পের বই 2 খণ্ডে সম্পাদনা করেছিলেন, বেশ অনেককাল আগে। সেটা একটা খুব অসাধারণ ঘটনা ছিল। শতবর্ষের গল্প নামে, শতবর্ষের গল্প এখানে আছে মনে হয়। জি, আমি নিয়ে এসেছি আপনার এই থেকে, এটা নিন। শতবর্ষের গল্প, এখানে তো আপনার একটি গল্প আছে, কচা নদীর অট্টহাসি। হ্যাঁ, কচা নদীর অট্টহাসি। তো আমার ভালো লেগেছিল। এটা সম্পাদনা করেছিলেন বেসিক্যালি হলো বাংলার সনের যখন 2000 বাংলা সন যখন 1400 সনে উপনীত হলো, তখন এর প্রকাশ করার জন্যে। এটা 14 সাল, অর্থাৎ আপনি শতবর্ষের বাংলা গল্প, শতবর্ষের গল্প, তো বাংলা 1400 সাল, মানে আপনি ধারণাটা ওই জায়গাটায় স্পর্শ করতে চেয়েছিলেন। হ্যাঁ, জি। এই জন্যে এই প্রথম প্রকাশ মাঘ 1407, আমরা একে বের করতে পারিনি, যার জন্যে এটা হয়েছে। আর ইংরেজি সন ছিল অমর একুশে গ্রন্থমেলা 2001-এ। হ্যাঁ, মূল উদ্দেশ্য হলো যে আমাদের গল্পকারদের রচনা কত ব্যাপকভাবে আমাদের সমাজকে গ্রহণ করেছে, কতভাবে তা বিশ্লেষণ করেছে, কতভাবে দেখিয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকে শেখাতে চেয়েছে যে দেখো আমাদের সাহিত্যের মৌলিক থিঙ্কিংগুলো সমস্ত কিছুই গ্রামকেন্দ্রিক, জীবনকেন্দ্রিক। যে জীবন ধারণ করে আমাদের পূর্বপুরুষেরা, যে জীবন ধারণ করতে হবে আমাদের, এটাই ছিল আমার মূল লক্ষ্য। এই জন্যই বাংলা সনকে আমি প্রাধান্য দিয়েছি। কিন্তু সেটি তো আর পারলাম না, 2টো করেছিলাম, 3য় নম্বরটা এখন তৈরি করেছি, কিন্তু এখনও প্রকাশ করতে পারিনি বিকজ অফ অর্থবিত্ত এবং প্রকাশকের একটা অভাব আছে। প্রকাশকরা তো আসলে বিজনেসম্যান, তারা প্রকাশক না। আমাদের এখানে একজন প্রকাশকও নেই যাকে সত্যিকার অর্থে যে প্রকাশক, বইয়ের প্রকাশক বলতে পারি। জ্ঞান পিপাসু প্রকাশক, মানে জ্ঞানকে ভালোবেসে প্রকাশনা এসছে, অনেকেই আসছেন, কিন্তু শেষ পর্যন্ত আর জ্ঞানকে প্রকাশ করার যে মাধ্যমটাকে তারা বাণিজ্যের মাধ্যম হিসেবে তৈরি করেছে। আমাদের পাঠক কমে গেছে বলা হয়, আপনার কি এটা ধারণা যে পাঠক কমে গেছে? না, ধারণা এটা ভুল ধারণা। কারণ যারা বলে তারা ঠকানোর জন্য বলে, বই বিক্রি হয় না এ কথা বলে। কিন্তু এই বইটি তো প্রায় 5-7বার পুনর্মুদ্রিত হয়েছে, আমি জানতেও পারিনি। প্রকাশক আপনাকে বলেনি? পরে বলেছে, কিন্তু বলছে না, এই যে কিছু মানে একটা অর্ডার পেয়েছিলাম, এই 25 কপি বের করেছে।
এইরকম আর কি। জি। তা আমি বললাম যে মিথ্যা নানা রূপ ধারণ করে, এইসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। আমি জানি এবং বিশ্বাস করি যে বই বিক্রি করে অনেকেই গাড়ি বাড়ি করেছে, এখনও গাড়িতে তারা চলে। যারা ছড়া লিখতো তারা বড় জোর কেরানি হতে পারতো অথবা অফিসার হতে পারতো, এর চেয়ে বড় কিছু হতে পারতো না, কিন্তু বই প্রকাশনা করতে গিয়ে তারা কোটিপতি হয়েছে।